পঙ্কজবাবু, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে স্যার। আচ্ছা। তো আর কেউ মনে হচ্ছে আর আসবে না। এলে তো এতক্ষণ চলে আসতেন সকলে। তো না আমরা স্যার, ওই ক্লাস। যে স্যার তো বলেছেন যে এই সপ্তাহে আজকে এবং আগামী সপ্তাহে ক্লাস করবেন না। সেক্ষেত্রে আমাকে একাই করতে হবে আজকে এবং আগামী সপ্তাহে। ও, আচ্ছা। আর বাকিরা কোনো তো কেউ কিছু রেসপন্সই করেন না যে ক্লাস করবেন কি করবেন না। আর সোমনাথ বাবু উনি তো লিভ নিয়েছেন, উনি ক্লাস করবেন। আমার সাথে কথা হয়েছিল, উনি বলছেন আর এই কোর্সটা কন্টিনিউ করবেন না, তাই বললেন। আর ও রাজদীপ মানে মহাশয় উনি, কোর্সটাই কমপ্লিট, উনি আর কন্টিনিউ করবেন না সোমনাথ বাবু? হ্যাঁ তাই তোমাকে বললেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওনাদের ব্যাপার এগুলো, আমাদের অত এ করে লাভ নেই। তো আমি আপনার কাজগুলো দেখছিলাম, সেখানে বেশ কিছু ভুল রয়েছে ছোট। তো আপনার কাছে খাতাটা আছে যেখানে আপনি লিখেছেন এগুলো? হ্যাঁ স্যার আছে, স্যার আছে, স্যার আছে। আচ্ছা। তো এখানে একটা দেখুন, প্রথমে যে বাক্যটা আপনি লিখেছেন, খাদিতবত্যাই বালিকায়। প্রথমত বালক কিংবা বালিকা যাই হোক না কেন, দুটোর ক্ষেত্রেই বটা হয় অন্ত বর্গীয় ব। বর্গীয় ব মানে কিরকম হবে দেখতে? স্যার পেটটা কি কাটা হবে? হুম হুম হুম। আপনি সব জায়গায় অন্তঃস্থ ব করেছেন, ওগুলো সবগুলো বর্গীয় ব হবে। এটা প্রথম ভুল। ঠিক আছে। তারপর দেখুন, আপনি প্রথম যে বাক্যটা লিখেছেন যে খাদিতবত্যাই বালিকাयै অন্নম দেহি। এখানে খাদিতবত্যাই, এখানে মেন শব্দ কি ব্যবহার করেছেন আপনি? খাদিতবত্যাই, এখানে মেন শব্দ কি আছে? স্যার খাদিতবত। খাদিতবত, ভালো করে ভেবে বলুন কি আছে মেন শব্দ। স্যার স্যার খাদিতবতী এরকম শব্দটা বলতে চাচ্ছেন আপনি? হ্যাঁ হ্যাঁ, মানে মেন শব্দ কি এখানে? আমি তবত প্রত্যয়ন্ত শব্দ জিজ্ঞাসা করিনি, আমি মেন শব্দ কি সেটা জিজ্ঞাসা করেছি। খাদ শব্দ, খাদ। হুম হুম, ওটা তো ধাতু। মানে যেমন রামাহা, এখানে মেন শব্দ হচ্ছে রাম, অকারান্ত পুংলিঙ্গ শব্দ। এখানেও খাদিতবত্যাই, এখানেও সেরকম কি রূপ আছে? তা খাদিতবতী হুম, সেটা দীর্ঘ ইকারান্ত। স্ত্রীলিঙ্গ শব্দ। হ্যাঁ, যেহেতু বালিকা এটা আকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ আছে, তার বিশেষণ হিসেবে তবতু প্রত্যন্ত শব্দটাও দীর্ঘ ইকারান্ত স্ত্রীলিঙ্গ হলো। খাদিতবত্যাই বালিকাयै অন্নম দেহি। তার পরের বাক্যটাতেই আপনি কি করেছেন দেখুন, খাদিতা বদভ্যাম বালিকাভ্যাম অন্নম দেহি। বালিকাভ্যাম এটা ঠিক আছে, কিন্তু খাদিতা বদভ্যাম, এখানে মেন শব্দ কি রেখেছেন আপনি? স্যার খাদিতবতী হলে স্যার খাদিতবতী স্যার খাদিতবদ ভ্রাম ভাবছিলাম হবে। তার কি হবে স্যার এখানে? কি হবে যেহেতু স্যার, বলুন? যেহেতু দ্বিবচন, সেহেতু চতুর্থীর দ্বিবচন যদি হয় তাহলে স্যার নদী, নদী, নদীভ্যাম, এরকম না স্যার? হুম, তাহলে এখানে কি হবে? নদীভ্যাম হচ্ছে বদ খাদিতবদ নদীভ্যাম, খাদিতবতীভ্যাম তাহলে হবে। হুম, তাহলে ভুলটা বুঝতে পেরেছেন? আচ্ছা হ্যাঁ, বুঝতে পেরেছি স্যার। হুম, তাহলে এটা কি হবে? খাদিতবতীভ্যাম। বালিকাভ্যাম অন্নং দেহি। হুম, তারপরেরটাতেও সেম ভুল আছে। কি ভুল আছে আপনি নিজে বার করুন। স্যার এখানে হবে খাদিতবতীভ্যঃ। হুম, খাদিতবতীভ্যः, তারপর
বালিকাভ্যঃ অন্নং দেহি। হুম। আচ্ছা, তারপর ব গুলো কিন্তু সব জায়গায় ঠিক করবেন। সেবমানঃ বালকः হাসতি, সেবমানম বালকম। তারপর কি লিখেছেন এটা? ৫ নম্বর যে বাক্যটা লিখেছেন আপনি। স্যার এখানে হচ্ছে আমি লিখছি আহ্বায়তু, মানে ডাকছে এরকম কিছু, বা ডাকো এরকম, আহ্বায়তু ডাকো। এখানে স্যার আহ্বায়তু বানানটা ঠিক আছে, বা আহ্বায়তই হবে নাকি অন্য কিছু হবে? না, আহ্বায়তু হবে, ঠিক আছে? কিন্তু বানানটা ভুল আছে। স্যার আ আহ্বায়তু। হ হয়ে মানে হয়ে বয়ে অন্তস্থ তয়ে হ্রস্ব উকার। আকারটা হবে না, আর হ আর বটা একসঙ্গে হবে। হয় বয় অন্দিস্ত তাইর সুগার। আচ্ছা। হুম। আকারটা হবে না, আর হয়ে আর বয়ে একসঙ্গে হবে। আহ্বায়তু। আচ্ছা, তারপর ঠিক করে, যেগুলো আমি বলছি ঠিক করে আচ্ছা, নিচ্ছেন তো সঙ্গে সঙ্গে ফোন? হ্যাঁ আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ স্যার ঠিক করে নিচ্ছি স্যার। হুম। তারপর সেবমানস্য বালকস্য এতৎ, তারপর কি লিখেছেন? স্যার কলমম। ক- কলমম শব্দ, সংস্কৃত শব্দ কি দেখে স্যার বলছি। লিখনি হবে স্যার, লিখনি স্যার পেন্সিল, কলম। হ্যাঁ, সেটা আমি বুঝতে পেরেছি আপনি কোন অর্থে ব্যবহার করেছেন, কিন্তু ওই অর্থে শব্দ সংস্কৃতে হয় নাকি দেখতে হবে। আমার মনে স্যার হচ্ছে কলম শব্দ, হ্যাঁ, পুংলিঙ্গ শব্দ। কলম শব্দ পুলিঙ্গ হয়, শব্দ। হ্যাঁ, কিন্তু পুংলিঙ্গ শব্দ। আচ্ছা হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার পুলিঙ্গ শব্দ, হ্যাঁ স্যার। ওই আমাদের সংস্কৃত যন্ত্রের মধ্যে আছে স্যার, প্রথমে এই কলম, রাম হুম। হলিখুতি কলম এনো, পুলিঙ্গ শব্দ, হ্যাঁ স্যার। তাহলে কি হবে স্যার, এতৎ কলম কলমহ এরকম স্যার হবে? এতৎ হবে না তখন, তাহলে আবার তাহলে হবে হচ্ছে এতৎ শব্দের পুংলিঙ্গে যে রূপটা হয় সেটা হবে। স্যার সকলম, সহ কলম, কলমহ এরকম হবে স্যার। ওটা তো তৎ শব্দের, এতৎ শব্দের কি হবে? ও তাহলে স্যার এসহ এ সহ কলমহ এরকম হবে স্যার। এষঃ কলমঃ। আচ্ছা, তারপর করেছেন গচ্ছানাস্তি। রামহ। তারপর, হ্যাঁ ঠিক আছে, গচ্ছতি রামে। তারপর কি লিখেছেন ওটা? স্যার গচ্ছতি রামে কুর্দতি। হুম। কুর্দতি। কুর্দতি বলছেন, কিন্তু আপনি বানান কি লিখেছেন? ও স্যার, হ্যাঁ রুস্কার হবে স্যার। স্যার ওই যে বিকালে স্যার তাড়াহুড়া করতে গিয়ে আমি স্টুডেন্ট পড়াচ্ছিলাম, তো ওদের পড়াচ্ছিলাম আর এই কাজটা করছিলাম, এই জন্য স্যার ঝামেলা হয়ে গেছে। হুম। তারপরেরটাও একই সমস্যা। মায়া আচ্ছা বিদ্যালয়ः গতः, ঠিক আছে। আবাভ্যাম বিদ্যালয়ः গতः, ঠিক আছে। अस्माभिः ফলানি, তারপর কি লিখেছেন ওটা? अस्माभिः अस्माभिः फलानि खादतः। খাদতাহ, এটা কোথাকার রূপ, কি ভেবে ব্যবহার করেছেন আপনি? স্যার খাদতহ, খাদতৌ, খাদতাহ এরকম হবে না স্যার? হুম। স্যার খাদত, খাদতৌ, খাদতাহ এরকম হবে না স্যার? খাদত, খাদ শব্দটা গচ্ছ, স্যার এর খাদ শব্দটা স্যার সত্যি প্রত্যয় কি হবে স্যার তাহলে? খাদহ, খাদৌ, খাদা এরকম হবে স্যার, খাদাহা এরকম হবে? হুম 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 হুম। সত্যি প্রত্যয়ান্ত শব্দের শেষে কি থাকে বলা হয়েছে? স্যার যেমন স্যার গত, গম শব্দের ত হবে, তাহলে খাদ শব্দে খাদ, খা, স্যার ভুলে গেছি স্যার।
অত অংশ পাওয়া যায়, তাহলে খাদ ধাতুর পর সত্যি যোগ করলে কি হবে? খাদাত। খাদাত, খাদাত, হ্যাঁ। খাদাত যদি হয়, তারপর সত্যি প্রত্যয়ন্ত পুংলিঙ্গ শব্দের রূপ কার মতো হয়? স্যার, নরের মতো, নর শব্দের মতো। খাদতহ, খাদতৌ, খাদতাহা, এরকম হুম, হচ্ছে স্যার। আগের দিনই তো সত্যি প্রত্যয়ন্ত শব্দ পড়ানো হলো। অত প্রত্যয়ন্ত হলে কি হবে? গচ্ছত শব্দের মতো হবে, গচ্ছান গচ্ছান্ত গচ্ছান্তঃ, ও গচ্ছান্তম। স্যার, তাহলে খাদত, খাদন্তৌ, খাদন্তহ। তাহলে এখানে কি হবে? মেন কথা স্যার, হচ্ছে সত্যি প্রত্যয় এখানে হবেই না, কারণ সত্যি প্রত্যয় কর্তৃ বাচ্চা হয়। আসমাভিহি এখানে আপনি কোন বাচ্চা ব্যবহার করেছেন? স্যার অস্মাবিহিত স্যার তৃতীয়, তৃতীয় এ, স্যার ই এ, তৃতীয় বিভক্তি। ফলানি স্যার এটা হুম, ধরছি প্রথমা বিভক্তি, বহুবচন। হুম, হুম। আর খাদন্তহা, ওই খাদন্তহ হচ্ছে ওই যে ফলানি শব্দের। এখানে ও কি না, সত্যি প্রত্যয়ের ব্যবহার করা হবে আদৌ? মানে সত্যি প্রত্যয় কখন হয়? কর্তৃ বাচ্চা হয়। কর্তৃ বাচ্চা মানে কর্তা প্রথমায় থাকবে। আপনার এখানে কর্তা কোন বিভক্তিতে আছে? ও সরি স্যার, আমি যে শত্রীপত্র ব্যবহার করতে চাচ্ছিলাম না, আমি আমার ক্যাচ লাগে স্যার। আমি হচ্ছে যে এটা স্যার তোয়াতে ব্যবহার করতে চাচ্ছিলাম, তোয়াপত্তয়, তোয়াপত্তয়। হুম। ত করলে তাহলে কর্ম বাচ্চা হবে, কর্মকে অনুসরণ করবে। এখন ফলানি এখানে আপনি নপুংসক লিঙ্গ প্রথম আর বহুবচন প্রয়োগ করেছেন, তাহলে স্যার তাই তো? খাদা, খাদতানি হবে স্যার, খাদতানি এরকম হয় স্যার। খাদতানি নয়, খাদিতানি হবে। খাদিতানি, ঠিক আছে স্যার। আমি স্যার ভুল বলছিলাম, যে শত্রুপত্তয় না, এটা আমার ভুল হয়েছে, এটা তোয়াপত্তয়। হুম। স্যার আজকে স্যার যেটুকু স্যার আমি বানিয়ে লিখেছি এটুকু মানে আপনার এটা কি দিত স্যার আপনার ওই যে ওই ইগুলো, ওই যে খাদিত বত্তৌ বালকৌ অন্নম দেহি, খাদিত বতী বা হুম, আলিকাকেও, হুম, মানে তো এগুলো স্যার আমি মানে আপনাকে দিত স্যার, থ্যাংক ইউ স্যার। হুম। আপনি একদম মানে ভাবনা চিন্তাটা ঠিকঠাক রেখেছেন, মানে যেখানে যা হবার সেরকমই করেছেন, সেগুলো সব ঠিক আছে। ঠিক আছে, কিন্তু বানান ভুলটা আপনার একটু বেশি হয়েছে। বানান ভুল কিন্তু আগের দিনও ছিল, আপনাকে একটু বানানগুলো ঠিকঠাক রাখতে হবে। আর তার সঙ্গে সঙ্গে শব্দরূপগুলো কখন কোনটার কিসের মতো রূপ হচ্ছে সেটাও একটু আপনাকে খেয়াল রাখতে হবে। ঠিক আছে, যেমন এখানে ধরুন আপনি এক জায়গায় ঠিক লিখেছেন যে খাদিতা বাত্যাই, কিন্তু তার পরের বাক্যেই আবার যখন আপনি লিখেছেন তখন আর দীর্ঘ ইকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ না ব্যবহার করে হুট করে পুংলিঙ্গ যেমন রূপ হয় সেরকম একটা রূপ ব্যবহার করে ফেলেছেন। ঠিক আছে, তো এগুলো আপনাকে খেয়াল রাখতে হবে যে বিশেষ্যটা স্ত্রীলিঙ্গ হলে সবসময় স্ত্রীলিঙ্গের মতোই সমস্ত কিছুর ব্যবহার করতে হবে। ঠিক আছে, পুংলিঙ্গের মতো হুট করে ব্যবহার করলে সেটা তো ভুল হয়ে যাবে। তারপর আপনি এখানে বালক বানানটা ভুল হয়েছে আপনার। মানে আমি দেখলাম, দেখে যেটুকু বুঝলাম, আপনি সমস্ত কিছু থিওরি ঠিকঠাক বুঝতে পারছেন, মানে আপনার বোঝা একদম ঠিক আছে। ঠিক আছে, একটু যদি এবার আপনি বানান ইত্যাদিতে পরিশ্রম করেন তাহলে আপনার শেখাটা পুরোপুরি সার্থকতা লাভ করবে। ঠিক আছে, তাই একটু আপনাকে এখন এটা ঠিক করবার জন্য আপনি কোনো ক্লাস করেও ঠিক করতে পারবেন না। কোনো ক্লাসের রেকর্ডিং আপনি হয়তো ভাবলেন বড় বড় বিদ্বানদের পণ্ডিতদের আপনি ভাষণ শুনে এগুলো ঠিক করবেন, সেটাও হবে না। এটা একমাত্র ঠিক করা যেতে পারে আপনার পরিশ্রমের দ্বারাই। আর তার জন্য কি করতে হবে, আপনাকে সংস্কৃত পড়তে হবে। যা যতক্ষণ না আপনি নিজে পড়ছেন সংস্কৃত কিংবা কোনো জায়গায় দেখছেন, ততক্ষণ কি হবে, সংস্কৃতের যে বানান ইত্যাদি আছে সেগুলো আপনার কাছে স্পষ্ট হবে না। আপনি যখন সংস্কৃত কোথাও পড়বেন দেখবেন, তখন আপনি বানানগুলো যখন নিজের চোখের সামনে দেখতে পাবেন বারবার, তখন
আপনি বুঝতে পারবেন যে না সংস্কৃতের আহ, বুঝতে এবং শিখতে আপনার কতটা কি অসুবিধা হচ্ছে আর কতটা কি সুবিধা হচ্ছে। ঠিক আছে? হ্যাঁ আচ্ছা, স্যার, ঠিক আছে আমি স্যার। আমি গ্রুপে একটা স্টাডি ম্যাটেরিয়াল দিয়েছিলাম, সেন্টেন্স ফর প্র্যাকটিস। ওটা কি আপনার কাছে ডাউনলোড করা আছে? সেন্টেন্স ফর প্র্যাকটিস, আচ্ছা আমি হুম। হ্যাঁ স্যার আছে স্যার, স্যার আছে স্যার। পেয়েছেন তো? হ্যাঁ স্যার পেয়েছি, আমার সামনে আছে স্যার। আচ্ছা, আমি স্ক্রিনটা শেয়ার করছি, দেখবেন। তো মোটামুটি বাক্যর দিক থেকে যতটা যা আপনাদের বোঝাবার সেটা বোঝানো হয়েছে। ঠিক আছে? তো আমি ভাবছি আজকে একটু অন্যরকম আপনাকে জিনিস করাবো। সেটা হলো, আহ, বলছি, wait করুন। আমাদের এই যে সেন্টেন্স ফর প্র্যাকটিসের জন্য আমি যে বাক্যগুলো দিয়েছি, ঠিক আছে, এখানে আমি আপনাকে কিছু জিনিস দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনাকে কাজটা করতে হবে। আপনারা মোটামুটি সমস্ত শব্দই তো মুখস্থ করেছিলেন, না? স্যার কোনগুলো যে যেগুলো আপনি দিয়েছিলেন হ্যাঁ, ইন প্রথমে? ভাগান্ত শব্দ, দীর্ঘ ইকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ, উকারান্ত পুংলিঙ্গ শব্দ ইত্যাদি। স্যার এগুলো মোটামুটি মুখস্থ করা হয়েছে স্যার। আচ্ছা, তাহলে আপনি ৯৮ নম্বর বাক্য বার করুন। ৯৮। ৯৮ নম্বর বাক্য বার করেছেন? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, তরুণপটু বালকহ তরুণ তরুণ তারুণপটু বালকহ নদীম নয়তি। তরতি। এটা কর্তরি আছে। এরপর কি করতে হবে আপনাকে? বাক্যগুলো কর্মণি করতে হবে, তবতু প্রত্যয় করতে হবে, ত প্রত্যয় করতে হবে, বিয়োগ করতে হবে। একটা হলো
আর সত্রি দেখতে পাচ্ছেন আপনি স্ক্রিনটা? হ্যাঁ স্যার দেখতে স্যার এই যে কৃত যোগ মানে কি স্যার, এটা কৃত প্রত্যয় যোগ করে? হ্যাঁ হ্যাঁ, আমি শিখিয়ে দিচ্ছি ওটা। ঠিক আছে, এখানে বিশেষ কিছু বলার নেই, একদম সহজ বিষয়। এই জন্য আমি এক্ষুনি দেখিয়ে দেবো আপনাকে, আপনি দেখে বুঝতে পারবেন। ঠিক আছে, তো দেখুন, এই যে পুরো প্রথম যে বাক্যটা আছে সেটা কর্তরি আছে। ঠিক আছে, কারণ যেটা ক্রিয়াপদ আছে সেটা কর্তা, যে তরুণপটু কর্তা আছে যুবক, যুবক হচ্ছে এখানে কর্তা, তার বিশেষণ হচ্ছে তরুণপটু, তরণপটুহু। তরণ মানে হচ্ছে সাঁতার কাটতে যে পটু বা দক্ষ, সেই রকম যুবক নদী তরণ করছে বা নদী পার করছে, এটা হলো এই বাক্যের অর্থ। ঠিক আছে, তরণপটুহু যুবকাহ নদীম তরতি। এবার দেখুন স্যার এখানে যে স্যার স্যার স্যার, তরতি মানে কি স্যার পার করা নাকি স্যার সাঁতার কাটা স্যার? হুম হুম, মানে তো সাঁতরে পার করা বলে না, তরতি মানে হচ্ছে সাঁতরে পার করা। বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি স্যার। আচ্ছা, এবার এইখানে দেখুন, এই যে সেন্টেন্স ফর প্র্যাকটিসেস এর জন্য আমি স্টাডি মেটেরিয়াল যেটা দিয়েছিলাম তার নিচে ব্র্যাকেটে যেগুলো লেখা আছে, তার মধ্যে প্রথম যে তিরিয়াতে আছে, ঠিক আছে, সেটা হচ্ছে কর্মনীতে ধাতুর কিরকম রূপ হয় সেটা। ঠিক আছে, তীর্ণা যেটা লেখা আছে সেটা হচ্ছে ত প্রত্যয়ান্ত রূপ, তার সঙ্গে বত যোগ করে দিলেই কি হয়ে যাবে, তবত প্রত্যয়ান্ত রূপ হয়ে যাবে। আর তরনাম যেটা আছে সেটা হচ্ছে কৃত কৃদ যোগের রূপ। ঠিক আছে, তো আপনাকে কি করতে হবে, প্রথমত এই বাক্যটাকে কর্মণি প্রয়োগ করতে হবে। কর্মণি করলে কি হবে, কর্তা তৃতীয়াতে চলে যাবে, তাহলে তরুণা পটুনা, কর্তা তৃতীয়াতে চলে গেল ইউবাকিয়েনা, কর্ম প্রথমাতে চলে আসবে। তারপর দেখুন এখানে কর্মণিতে কি রূপ দিয়ে আছে, তিরিয়াতে। ঠিক আছে, তবতু যদি করা হয় তাহলে তবতু প্রত্যয় যেহেতু কর্তরি হয়, কর্তার মতোই হবে, তরনা পটুহু ইউবাকাহা নদীম তীর্ণবান। ত প্রত্যয় যেহেতু কর্মণি হয়, কি হবে, কর্তা তৃতীয়াতে চলে যাবে, তরনা পটুনা ইউবাকেনা, কর্ম প্রথমাতে চলে যাবে, এবং ত প্রত্যয়ান্ত যেটা রূপ সেটা কর্ম অনুযায়ী হবে। নদী এখানে আকারান্ত স্ত্রীলিঙ্গ আছে, তাই নদী তীর্ণা। সত্রি যদি করা হয় তাহলে কি হবে, তরনা পটুহু युवकः নদীম তরণ अस्ति। ত্রি ধাতু থেকে সত্রি করলে তরত রূপ হয়, তার প্রথমার এক বচনে যেমন গচ্ছাত শব্দের প্রথমার এক বচনে হয় গচ্ছান, সেরকমই এখানে তরণ রূপ হলো, তাই তরণ পটুহু যুবকः নদীম তরণ अस्ति। ক্রিদিয়োগ করা হলে কি হবে, ক্রিদিয়োগের ক্ষেত্রে একটা বিশেষ হচ্ছে যেটা কর্ম, সেখান থেকে ষষ্ঠী হয়ে যাবে, আর ক্রিদিয়োগ যোগ, ক্রিদিয়োগের যে রূপ সেটা যোগ হয়ে যাবে, তাহলে তারানাপাটুহু যুবকাহ নদ্যাহ তারানাম করোতি। যেই পাঁচটা বাক্য দেখালাম আমি, আপনি বুঝতে পেরেছেন? স্যার স্যার তরণম করতি কেন হলো স্যার? তরণম করতি কেন হলো স্যার? করতি বলতে ক্রিদিয়োগ যখন করা হবে সবসময় ক্রিদিয়োগের যেটা রূপ তারপর একটা ধাতুর প্রয়োগ, ধাতুর রূপে প্রয়োগ করতে হয়, সেটা হচ্ছে ক্রি ধাতুর। ঠিক আছে, গমনম করোতি, পানম করোতি, গানম করোতি, এরকম। কারণ ক্রিদিয়োগের দ্বারা ক্রিয়াটাকে বোঝানো হচ্ছে। ঠিক আছে, ওই শব্দের দ্বারা ক্রিয়াকে বোঝানো হচ্ছে। এখন শব্দের দ্বারা তো ক্রিয়া স্পষ্ট হয় না, ধাতুর দ্বারাই ক্রিয়ারূপ, ক্রিয়ারূপ অর্থ স্পষ্ট হয়। সেই জন্য একটা ধাতু রূপ আপনাকে সবসময় ক্রিদিয়োগের যে রূপ তারপর ব্যবহার করতে হয়। ঠিক আছে, তরণপটুহু যুবকাহা নদ্যাহা তরণম করোতি। এরপর ধরুন তারপরে যে বাক্যটা আছে, কি বাক্য আছে, কি বাক্য আছে, নৃপঃ
কৃষ্ণः পশুপতিম স্মরতি। এটা হলো বাক্য। ঠিক আছে, তাহলে এই বাক্যটাকে প্রথমে কর্মণি করলে কি হবে? কর্তাকে তৃতীয় নৃপেণ কৃষ্ণেন হ্যাঁ পশুপতিः স্মর স্মরতে। স্যার আপনার কথা বোঝা যাচ্ছে না। স্যার স্ক্রিন স্যার স্ক্রিন চলে গেছে, আপনার কথা বোঝা যাচ্ছে না। হ্যাঁ স্যার, এখন ঠিক, এখন তো হুম ঠিক হুম আছে। হুম, wait করুন। হ্যাঁ, এখন শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার, এখন শুনতে পাচ্ছি। আচ্ছা, তো এরপর কি হচ্ছে দিন? স্যার এরপর হচ্ছে এক- নৃপহ একটু কৃষ্ণ। স্যার বলবো? একটু ওয়েট করুন একবার খান।
হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা। স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি। আচ্ছা, বলুন তাহলে এরপর তবত দিয়ে করলে কি হবে? স্যার, নৃপহ কৃষ্ণঃ পশুপতিম স্মরতবান স্মরতবান। কি হবে? নৃপঃ কৃষ্ণঃ হুম পশুপতিম পশুপতিম স্মরতবান স্ম- স্মৃতবান। স্মৃতবান। তপ্রত্যন্ত শব্দ, এটা হবে শুধুমাত্র স্মৃত। ঠিক আছে, এবং কর্মবাচ্য হবে। আগেরটার মতো এখানে কি হবে বলুন? স্যার, নৃপেণ কৃষ্ণেন হুম পশুপতিঃ তারপর স্মৃতঃ স্মৃতঃ। স্মৃতঃ। কৃজ যোগ করলে কি হবে? যেটা কর্ম সেখানে শুধু ষষ্ঠী হয়ে যাবে। ষষ্ঠী হয়ে যাবে কেন স্যার? বললাম আগেরটার, যেমন এখানে নদীম তরতি ছিল, কি হলো এখানে? নদ্যাহ তরণম করোতি। জলম পানম হয় না, কি হয়? জলস্য পানম করোতি। সেরকমই এখানে পশুপতিম স্মরণম করোতি হবে না, পশুপতেহে স্মরণম করোতি এরকম হবে। যেটা কর্ম, কৃত যোগ করলে যেটা কর্ম সেখান থেকে সবসময় ষষ্ঠী হয়ে যায়। ঠিক আছে, কৃত যোগ করলে যেটা কর্ম সেখান থেকে সবসময় ষষ্ঠী হয়। যেমন এখানে তরুণপটেহ যুবকাহ নদীম তরতি ছিল, কর্ম ছিল নদীম, তাই সেখানে ষষ্ঠী হয়ে গিয়ে নদ্যাহ তরণম করোতি। এখানে সেরকম কি হলো? তাহলে এখানে হবে স্যার, নৃপহ নৃপঃ কৃষ্ণঃ হুম কৃষ্ণ নৃপহ কৃষ্ণঃ পশুপতি পশুপত্যহ হুম পশুপতেঃ হুম পশুপতেঃ স্মরণ করতি। হুম আর তারপর সত্যি করলে হতে হবে নৃপঃ হচ্ছে, নৃপহ কৃষ্ণঃ পশুপতিঃ পশুপতিম স্মরণ অস্তি। হুম বুঝতে পারলেন এই দুটো বাক্য তাহলে কিভাবে হলো? হ্যালো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি স্যার, বুঝতে পেরেছি। হুম তাহলে এরপর ১০০ থেকে শুরু করে ১১০ পর্যন্ত বাক্যগুলো আপনি করুন এখন। এটা করলে কি হবে? আপনার এখনো পর্যন্ত যা যা শেখা হয়েছে সেগুলোর বাক্যে কিভাবে প্রয়োগ হচ্ছে, এবং কারক বিভক্তি লিঙ্গ ইত্যাদির সঙ্গে সঙ্গে কিভাবে রূপগুলো চেঞ্জ হচ্ছে, সেটা একদম ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, এটা ক্লিয়ার হলে তারপর বাকি এবার যেগুলো আছে সেগুলো, এটা যতক্ষণ না ক্লিয়ার হচ্ছে আমাদের বুঝতে অসুবিধা হবে। ঠিক আছে, তো আপনি এখন ১০০ থেকে ১১০ পর্যন্ত বাক্যগুলো যেইভাবে প্রথমে বাক্যটা লিখবেন, তারপর পাঁচটা পাঁচটা করে যেরকম দেখানো হলো, কর্মণি তবতু ত কৃদিয়োগ সত্রী ইত্যাদি এইভাবে লিখবেন। ঠিক আছে, এখন কেন করতে বলছি? কারণ বাক্য করতে গিয়ে আপনার যে সমস্যাগুলো হবে সেগুলো আপনি সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করবেন, এবং আমি সঙ্গে সঙ্গে আপনাকে বলবো ঠিকঠাক কি হবে। ঠিক আছে, এখন করলে তাহলে ভুলটা এখনই শুধরে যাবে। তারপর এবার বাড়ির জন্য আমি আরো 10টা করতে দেবো, কিন্তু এখন আপনি ১০০ থেকে ১১০ পর্যন্ত বাক্যগুলো এখানে যেইভাবে লিখে দেখালাম সেইভাবে করুন। স্যার, একটা কোশ্চেন করি স্যার, হুম একটু ক্লিয়ার হয়নি স্যার। স্যার, কৃত্য যোগ যেটা আমরা আমরা করলাম স্যার, কৃত্য প্রত্যয়, যেমন হুম হচ্ছে তরণপটহু ইবকহ নদ্যাহ তরণম করতি। স্যার, আমরা হুম স্যার যে ইয়ে করেছিলাম যন্ত্র, এই সংস্কৃত যন্ত্রম যেটা অভ্যাস করেছিলাম, সেটা হচ্ছে স্যার, হুম এর স্যার কৃত্যপদায় ছিল। যখন হচ্ছে আমরা ওইটার মধ্যে ই করেছিলাম স্যার, কৃত্যপদায় যুক্ত করতে গেলে হচ্ছে ওই যদি থাকে ই অনুসারে হবে স্যার, ওই যে কর্ম অনুসারে এটা হয়, কর্মনীত হয়। যেমন হচ্ছে রাম রামেণ। ওটা ওটা অন্য প্রত্যয়, সেটা হচ্ছে তব্য তব্য অনিয়ার প্রভৃতি হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ। প্রত্যয়গুলো ওরকম হয়।
আমি আমি এখনো ওখানে যাইনি, সেই জন্যই বললাম যে আগে এই জায়গায় আপনার কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে। তারপর আমরা আরেকটু কৃত্য প্রত্যয় অনেক আছে। ঠিক আছে, এটা কৃত্য প্রত্যয় না, এটা হচ্ছে কৃত প্রত্যয়, কৃত যোগ, ওই জন্য আমি বলছি কৃত্য যোগ বলছি না, কিন্তু কৃত যোগ বলছি আমি। দেখুন। হ্যাঁ, এটা স্যার কৃত প্রত্যয়। হুম হুম। কৃত এখানে মানে কয় রফালা খণ্ডিত এরকম। হুম হুম। আচ্ছা, কৃত আর কৃত্য। স্যার, ইয়েস স্যার, বুঝতে পেরেছি স্যার। স্যার এটা কি এরকম যে একটা শ্লোক আছে না, শ্রবণম কীর্তনম স্মরণম বন্দনম, এটা কি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই ওখানে যে প্রত্যয়গুলো আছে সেটা হচ্ছে লিউট বলে একটা কৃত প্রত্যয় আছে, এগুলো হচ্ছে সব হ্যাঁ স্যার লিউট, হ্যাঁ লিউট হ্যাঁ প্রত্যয়। হ্যাঁ স্যার লিউট প্রত্যয়। হ্যাঁ, যেটাকে বাংলায় অনট প্রত্যয় বলা হয়। অনড় প্রত্যয় বা লিউট প্রত্যয়, আচ্ছা। ঠিক আছে, সেটা যখন হবে আচ্ছা সবসময় কর্ম থেকে ষষ্ঠী হয়ে যাবে এবং একটা ধাতুরূপ অর্থাৎ কৃ ধাতুরূপ প্রয়োগ করতে হবে। এটা হলো নিয়ম। ঠিক আছে, স্যার। তো স্যার আপনি স্যার স্যার কৃত বলুন। প্রত্যয় কি অনেক ভাগ আছে, নাকি কৃত প্রত্যয়কেই লিউট প্রত্যয় বলা হয়? না না, কৃত প্রত্যয় অনেক রকম, তার মধ্যে একটা হচ্ছে লিউট প্রত্যয়। ঠিক আছে, ও আমরা এই যে তবতু প্রত্যয় করলাম, এটাও একটা কৃত প্রত্যয়, ত প্রত্যয় একটা কৃত প্রত্যয়। ঠিক আছে, তুমন প্রত্যয় যে পড়েছি সেটাও একটা কৃত প্রত্যয়, ত্বা প্রত্যয় আচ্ছা একটা কৃত প্রত্যয়। আচ্ছা, কৃত্য বুঝতে পেরেছি স্যার। প্রত্যয় আলাদা, কৃত্য প্রত্যয়টা আমরা এখনো শিখিনি। ঠিক আছে, কৃত প্রত্যয়টা আমি শুধু বলছি আপনাকে। ঠিক আছে। স্যার, স্যার ক্লিয়ার হলাম না স্যার। স্যার কৃত প্রত্যয় স্যার, এই যে স্যার, এই যে তবতু তপত্যয় সত্যি প্রত্যয় সংস্কৃত, এগুলো সব স্যার স্যার কৃত প্রত্যয় না কৃত এগুলো সব? প্রত্যয়, এগুলো কৃত প্রত্যয়। কৃত্য হ্যাঁ কৃত প্রত্যয় প্রত্যয়। হচ্ছে আপনি যেগুলো বললেন, অনিয়র, তব্য, ইয়ত, হ্যাঁ স্যার, নিয়ত, স্যার বুঝতে ইয়। পেরেছি স্যার, ওটা স্যার কৃত প্রত্যয়, ঠিক আছে কৃত প্রত্যয়, এটা স্যার কৃত প্রত্যয়। হ্যাঁ স্যার হ্যাঁ। কৃত প্রত্যয়। তাহলে স্যার এখানে কৃত যোগ না লিখে স্যার লিউট লিখলে সমস্যা কি হতো? লিউট, হ্যাঁ আপনি লিখতে পারেন লিউট যোগ। ঠিক আছে, কৃদ যোগ না করে আপনি লিউট যোগ, হ্যাঁ। তাহলে স্যার স্যার শত্রু প্রত্যয় হতো স্যার কৃত লেখা যেত তাহলে। হুম। তদ প্রত্যয় তো কৃত লেখা যেত, তাই না স্যার? লিউট যোগ, হ্যাঁ। লিউট যোগ, হ্যাঁ। ঠিক আছে, আপনি ওকে এইভাবেই স্যার, ঠিক করুন আছে। তাহলে লিউট যোগ, হ্যাঁ। এইভাবে ১০০ থেকে শুরু করে ১১০ পর্যন্ত এক্ষুনি করতে হবে কিন্তু। ঠিক আছে, ওকে হাতে স্যার, অল্প ঠিক আছে, সময় ঠিক আছে। পুরোটা শেষ করতে হবে, কারণ এইভাবেই আপনার যে দোষগুলো আছে সেগুলো শুধরে নেওয়ার একটা উপায়। ঠিক আছে, কারণ আপনাকে যখন অভ্যাস করতে দেওয়া হচ্ছে ছোটখাটো ভুল থেকেই যাচ্ছে, এখন করলে এক্ষুনি আমি ঠিক করে দেবো। যেগুলো আপনার সংশয় হবে সেগুলো কিভাবে আহ, নিবারণ করার উপায় বার করতে হবে সেটাও আমি সঙ্গে সঙ্গে আপনাকে দেখিয়ে দিলে আপনার তাহলে বুঝতে আর একটু সুবিধা হবে। শুরু করে দিন তাহলে। স্যার 5 নাম্বার শুরু হয়েছে স্যার। হুম। 5 নাম্বার থেকে শুরু হয়েছে, 5 নাম্বার থেকে শুরু হয়েছে। 5 নম্বর থেকে। শুরু দেখা যাচ্ছে, একটা দেখা যাচ্ছে না তো, 5 দেখা যাচ্ছে, 5 নাম্বার। আপনি আপনার মোবাইলের স্ক্রিনে জুম আউট জুম ইন করতে পারবেন, দেখুন বাক্যগুলো। স্যার জুম আউট জুম ইন করার পরও স্যার 5 নাম্বার থেকে শুরু দেখা যাচ্ছে স্যার। হ্যাঁ হ্যাঁ, 5 থেকেই শুরু হয়েছে, 5। আচ্ছা তাহলে শুরু করবো। হ্যাঁ হ্যাঁ, 5 থেকেই করুন, শুরু করুন। দেবহ ভক্তম রক্ষতি। এটা 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 যদি কর্মণি করি তাহলে হবে দেবেন খাতায় ভক্তঃ। লিখে 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 বানানগুলোও তবে ঠিক হবে, সেই জন্যই আমি বললাম লিখে। তাহলে কি হবে, আপনার বানানগুলোও ঠিক হবে। ঠিক আছে, আর অভ্যাসও হবে।
কোনো জায়গায় বানান কিংবা কোনো শব্দের রূপ ইত্যাদি যদি বুঝতে অসুবিধা হয় সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করবেন, ভুল লিখবেন না, ঠিক আছে স্যার। আগে জিজ্ঞাসা করে নেবেন তারপর লিখবেন, ঠিক আছে? এটা ধরে নিন আপনার ক্লাস টেস্টের মতো হচ্ছে, আম, কতটা কি বুঝেছেন সেটাও বোঝা যাবে থেকে। এমনিতে আপনি যথেষ্ট বুঝেছেন, তাও আর একটু ইমপ্রুভমেন্টের জন্য এটা করা হচ্ছে। স্যার একটা স্যার লিখেছি, স্যার বলবো স্যার এটা? হ্যাঁ পঙ্কজবাবু বলুন, যেটা হয়েছে ওটা বলুন, কি লিখেছেন শুনুন। স্যার এখানে আছে হচ্ছে দেবহ ভক্তম রক্ষতি। হুম আমি হচ্ছে কর্মনিত করেছি হচ্ছে যে উম, দেবেন ভক্তম দেবেন ভক্তঃ রক্ষিয়তে। হুম তারপর তপস্যা করেছি হচ্ছে দেবহ ভক্তম রক্ষিতবান। হুম তপতে করেছি হচ্ছে দেবেন ভক্তঃ রক্ষিতঃ। হুম লিট প্রত্যয় হচ্ছে দেবহ ভক্তস্য রক্ষণম করতি। করতি। তারপর হচ্ছে শত্রু প্রত্যয় হচ্ছে দেবহ ভক্তম রক্ষণ অস্তি। রক্ষণ অস্তি। হুম। ঠিক আছে, অসুবিধা আছে কোনো? আচ্ছা, আপনি ৫ থেকে না করে এবার এ থেকে করুন, আমি যেখান থেকে বলছি ৫ থেকে এগুলো সহজ, ঠিক আছে? আম, ৪২ নম্বর যে বাক্যটা আছে, ৪২ পেয়েছেন? স্যার দৈত্যঃ দেবম গণপতিম হুম, বিস্মরতি। বিস্মরাতি, ওটা ওখান স্যার থেকে করবো? করুন। হ্যাঁ, ওখান ঠিক থেকে আছে। করুন।
এক বচন দ্বিবচন ভালো করে দেখবেন, কোথায় এক বচন আছে কর্মবাচ্যে, কিন্তু সেখানে এক বচন হবে। কর্ম যদি বহু বচনে থাকে তাহলে কর্মবাচ্যেও ক্রিয়াপদও বহু বচনে হবে, এগুলো খেয়াল করবেন কিন্তু ভালো করে। স্যার এটা বলবো স্যার? হ্যাঁ বলুন। দৈত্যঃ দেবম গণপতিম বিস্মরতি। এখানে করেছি হচ্ছে কর্মণিতে করেছি দৈত্যেন দেবঃ গণপতিঃ বিস্ম বিস্মরতে বিস্মরতে। হুম, উচ্চারণটা ঠিক করতে হবে এবার, বাক্য ঠিক হচ্ছে, উচ্চারণ ভুল রয়ে যাচ্ছে তো এবার। বিস্মর বিস্মরিয়তে হ্যাঁ, বিস্মরিয়তে। হ্যাঁ, বিস্মরিয়াতে। তারপর তপত তবাতুতে। করেছি হচ্ছে দেবঃ দৈত্যঃ দেবম গণপতিম এম, বিস্মৃতবান। হুম, তারপর হচ্ছে তপতে করেছি দৈত্যেন দেবঃ গণপতিঃ বিস্মৃতিঃ। হুম, স্মৃতিহি কি করে হবে? তবত প্রত্যন্ত শব্দে যদি স্মৃতবান হয় তপ্রত্যয় কি হবে? বিস্মৃত হবে। হুম, স্যার বিস্মৃতি কেন দিচ্ছে স্যার? হ্যাঁ, আচ্ছা স্যার বলে নেই, তারপরে বলছি। তারপরে স্যার নিরুৎপত্তি করেছি দৈত্যঃ দেবস্য গণপতেঃ বিস্মরম করতি। বিস্মরণম। বিস্মরণম করতি, বিস্মরণম করতি। হুম,
সত্যি কথা বলেছি, দৈত্যহ দেবম গণপতিম বিস্মরণ অস্তি। হুম। স্যার আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে, স্যার এখানে ওই যে নিচে ব্র্যাকেটে দেওয়া আছে হচ্ছে স্মরণ, স্মৃতিহি। স্মরণ স্মৃতিহি মানে কি স্যার? স্মরণম অথবা স্মৃতিহি দুটোর একই অর্থ। হয় আপনি বিস্মরণম করোতি বলতে পারেন অথবা বিস্মৃতিম করোতি বলতে পারেন। তারপরেরটাতেও দেখুন প্রণামনম করোতি অথবা প্রণামম করোতি, দুটোই ঠিক। ঠিক আছে? অর্থাৎ লিউডুগের ঠিক ক্ষেত্রে আছে। আপনি বিস্মরণম বিস্মৃতিম দুটোই ব্যবহার করতে পারেন, এখানেও প্রণামনম প্রণামম দুটোই ব্যবহার করতে পারেন। এটাই হলো অর্থ। ঠিক আছে? আচ্ছা, এই বাক্যটা সবগুলো একদম ঠিকঠাক লিখেছেন, তারপর একটা লিখুন তাহলে এবার।
স্যার ওটা বলবো স্যার 47 নম্বর। বলুন সংক্ষেপে বলুন। হ্যাঁ স্যার। স্যার আছে লোকঃ ঈশ্বরম গণেশম প্রণমতি। হুম এগুলো হচ্ছে কর্মণি করেছি লোকেন ঈশ্বরঃ গণেশঃ প্রণম্যতে। হুম তারপর হচ্ছে ই করেছি শপথ করেছি হচ্ছে লোকঃ ঈশ্বরম গণেশম প্রণীতবান। হুম তারপরে হচ্ছে শপথ করেছি হচ্ছে লোকেন ঈশ্বর গণেশঃ প্রণতঃ। হুম তারপরে লিটপথে করেছি লোকঃ ঈশ্বরস্য গণেশস্য প্রণমনম করতি। হুম তারপরে সত্যি করেছে হচ্ছে লোকঃ ঈশ্বরম গণেশম প্রণমন অস্তি। হুম তারপরটা এবার করতে হবে।
তারপরেরটা হলে বলবেন পঙ্কজ বাবু। হ্যাঁ স্যার, হয়েছে স্যার, বলো স্যার। হ্যাঁ বলুন। আছে হচ্ছে পণ্ডিত বহুন গুণ গুণন বর্ণয়তি। এটা কল্পনা করেছি। পণ্ডিতেন বহু বহবহ গুণঃ হুম বর্ণন বর্ণয়ন্তে। বর্ণিয়ান। পণ্ডিত বহুন গুণান বর্ণিতবান। ঠিক আছে স্যার, এটা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তারপর? তারপর স্যার শপথ করেছি হচ্ছে পণ্ডিতেন বহবহ গুণাহ বর্ণিতাহ। তারপর লিড করেছি হচ্ছে পণ্ডিত বহুনাম গুণানাম হুম বর্ণনম করতি। হুম সত্যি করেছি হচ্ছে পণ্ডিত বহুন গুণাম বর্ণন অস্তি। স্যার, সুন্দর স্যার, আপনার কথা শোনা যাচ্ছে না স্যার। এখন শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, এখন শোনা যাচ্ছে। বর্ণায়ন अस्ति, ওটা বর্ণন নয়, বর্ণায়ন। কি বর্ণায়ন? বর্ণয়ন অস্তি।
স্যার স্যার হয়েছে, স্যার বলবো স্যার? হ্যাঁ বলুন অঙ্কুশ। আচ্ছা স্যার, তরুণঃ শিষ্যঃ বৃদ্ধম গুরুম পৃচ্ছতি। হুম কর্মনীতি করেছি তরুণেন শিষ্যেন বৃদ্ধঃ গুরুঃ পৃচ্ছতে। হুম তারপরে তপতি করেছে হচ্ছে তরুণঃ শিষ্যঃ বৃদ্ধম গুরুম পৃচ্ছতবান। হুম তপতে করেছে হচ্ছে তরুণেন শিষ্যেন বৃদ্ধঃ গুরুঃ পৃচ্ছতঃ। তারপরে হচ্ছে এই বিপদে করেছি তরুণঃ শিষ্যঃ বৃদ্ধস্য গুরেহ পৃচ্ছনম করতি। তারপরে স্যার সত্যি করেছে হচ্ছে তরুণঃ শিষ্যঃ বৃদ্ধম গুরুন পৃচ্ছনস্তি। হুম হুম ঠিক আছে। আচ্ছা তাহলে মোটামুটি, হ্যালো শুনতে পাচ্ছেন পঙ্কজ বাবু? হ্যাঁ স্যার, হ্যাঁ শুনতে পাচ্ছি স্যার। হ্যালো। হ্যাঁ, তাহলে আপনি হ্যাঁ স্যার, শুনতে মোটামুটি পাচ্ছি। বুঝতে পারছেন যে কিভাবে বাক্যগুলো করতে হচ্ছে, তাই তো? হ্যাঁ স্যার, মোটামুটি বুঝতে পেরেছি স্যার। হুম। এবং আপনি সব বাক্যগুলো ঠিকও করেছেন। এবার আপনাকে একটা কাজ করতে হবে, আপনি যে বাক্যগুলো লিখেছেন সেগুলো আমায় ছবি তুলে পাঠাতে হবে। কারণ বানান যেই ভুল আছে যে কিনা সেগুলো আমি একবার দেখব, দেখে আমি যদি কিছু বানান ভুল থাকে তাহলে কারেকশন করে আপনাকে পাঠাবো, ঠিক আছে? আর বানান ভুল না থাকলে খুবই ভালো, আপনি বাক্যগুলো যথেষ্ট ভালো করে শিখেছেন, ঠিক আছে? এরপর আমাদের আর কিছু জিনিস বাকি রয়ে গিয়েছে শেখা, যেমন হচ্ছে ধরুন কৃত্য প্রত্যয়গুলো শিখতে হবে আমাদের। আর তাছাড়াও যেটা শেখা বাকি স্যার রয়েছে সেটা হচ্ছে ওই ধাতুর রূপগুলো কি করে সহজে মুখস্থ করা যায়, তার জন্য আমি একটা ছক আপনাদের দেখিয়ে দেবো বলেছিলাম, ওটা বাকি রয়েছে, ঠিক আছে? এছাড়া আপনি যদি কিছু শিখতে চান যে এই জিনিসটা শেখালে ভালো হয়, সেরকম যদি আপনার কিছু সাজেশন থাকে তাহলে আপনিও বলতে পারেন। স্যার সন্ধি, স্যার সন্ধি এটা স্যার আপনি শেখাবেন? এটা কি আমাদের সিলেবাস আছে? না, এবারে সিলেবাসে নেই এটা, যখন আপনি থার্ড লেভেল পড়বেন তখন শেখানো হবে সন্ধি সমাস ইত্যাদি। তাহলে স্যার ওই যে স্যার আর একটা ক্লাস হচ্ছে তপতপত্তয়, সত্রিপত্তয়, সমাজপত্তয়, তপত্তয় দিয়ে স্যার ওই এইগুলো, ওই আপনি শিখেছিলেন না স্যার বিভিন্ন ইয়ের প্রয়োগ, বিভিন্ন ধাতুর, বিভক্তির হ্যাঁ হ্যাঁ। প্রয়োগ, হ্যাঁ ওইটা একটু হ্যাঁ। স্যার, ওইটা আরেকদিন স্যার একটু ধরে দিতেন ভালো হতো। আচ্ছা ওটা। আর আর কিছু যদি শিখতে চান বাকি রয়ে গিয়েছে সেরকম যদি কিছু সাজেশন? মোটামুটি এগুলোই, তাই তো? হ্যাঁ আম, স্যার। ঠিক আছে, আমি তাহলে এগুলো নিয়ে দেখব। আপনি অনেকগুলো বাক্য করেছেন, চার পাঁচ তিন চারটে করেছেন। তো আপনার এর পরের দিন বাড়ির কাজ থাকছে, পুরো যতগুলো ওখানে আমি সেন্টেন্স দিয়েছি তার মধ্যে থেকে যে কোনো 10টা সেন্টেন্স, একটা নয় দুটো নয় চারটে পাঁচটাও নয়, 10টা সেন্টেন্স কিন্তু করতেই হবে, আমি আগে থাকতেই বললাম। এর পরের বৃহস্পতিবার আবার ক্লাস, মাঝখানে এক সপ্তাহ সময় পাবেন। পুরো 10টা বাক্য, ঠিক এখানে যেমন পাঁচটা পাঁচটা করে ভাবে বাক্য রচনা করলেন, পুরো 10টা বাক্যের ওরকম পাঁচটা 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 করে করতে হবে, ঠিক আছে? এটা হলো আপনার বাড়ির কাজ। এরপর আমরা কিন্তু আর বাক্য নিয়ে আলোচনা করব না, এবার যেগুলো পড়া বাকি রয়ে গিয়েছে আমরা সেগুলো নিয়েই পড়বো। আহ, আর এখানে এবার যদি আপনার কিছু সমস্যা হয় তখন হয়তো দেখিয়ে দিলাম অল্প করে, কিন্তু বাক্য নিয়ে আমরা আর এই যে সত্যি ইত্যাদি প্রত্যয়গুলো পড়ানো হয়ে গেল, সেগুলো নিয়ে কিন্তু আমরা ডিটেলসে আলোচনা কোনো করব না, ঠিক আছে? এটা আমি আগেই বলে দিলাম। এবার আপনি প্র্যাকটিস করুন, যদি কোনো অসুবিধা হয় অবশ্যই জিজ্ঞাসা করবেন, ঠিক আছে? আম, আজকে আর আশা করছি আপনার কিছু জিজ্ঞাসা থাকার কথা নয়।
যেহেতু আমরা নতুন কিছু আজকে করিনি। তাও যদি কিছু জিজ্ঞাসা থাকে তাহলে বলতে পারেন, না হলে আজকের ক্লাস আমি এখানেই শেষ করব। স্যার, যেটা এখন আপনি যে কাজ দিয়েছিলেন সেই কাজটা করে যেটা অভিজ্ঞতা হলো, হুম স্যার এই এই বিভিন্ন প্রত্যয়গুলো, স্যার আমি কিন্তু স্যার এইগুলো স্যার মনে করেন স্যার, এই যে যে ধাতুর যে কর্মের রূপ বা তত প্রত্যয়, তপত্যয়, লিট প্রত্যয়, শত্রু প্রত্যয়, হুম এইগুলো কিন্তু স্যার এখানে দেওয়া নেই, কিন্তু আমার মনে হচ্ছিল যে এরকমই হবে এইগুলো, এই যে হবে। তা- রূপগুলো। তার তার জন্যই আমি বললাম। এবং দেখুন এখানে অনেক শব্দ আপনার জানা হলো, ঠিক আছে। বাক্য লিখলেন আপনি, বানান ভুল হয়েছে কিনা সেটা আমি চেক করবার জন্য অলরেডি আপনার থেকে চেয়েছি পুরোটা, ঠিক আছে। আপনি পাঠাবেন, পুরোটা একবার দেখবো। স্যার এছাড়াও অনেক, স্যার লিখেছি অনেক দ্রুত তো স্যার, লেখা কিন্তু অনেক খারাপ হয়েছে স্যার, এটা আপনি একটু কষ্ট করে বুঝে নেবেন স্যার। ওটা কোনো অসুবিধা না, আপনি পাঠান, আমি বুঝে নেবো, ঠিক ঠিক আছে। যদি কোনো জায়গায় বুঝতে না পারি আপনাকে জিজ্ঞাসা করবো, সেটা কোনো ব্যাপার না। আপনি স্যার তাহলে আরেকটা বুঝতে বিষয়, পারলেন তো যে আজকের আজকের কাজটা আমি কেন করালাম এটা, তার কিন্তু হ্যাঁ স্যার বুঝতে অনেকটা স্যার, এবং উপকার। আজকে হ্যাঁ স্যার, আজকে কাজ করে আমাদের কনফিউশন ছিল, কনফিউশন গুলো হয়েছে, হুম দূর হয়েছে, এবং হুম মোটামুটি এখন স্যার ওই এই প্রত্যয়গুলোর ব্যবহার ক্লিয়ার হয়ে গেছে, আর 10টা গুলো স্যার একদম ক্লিয়ার হয়ে যাবে বাকিগুলো করলে। হুম হুম স্যার লাস্টে স্যার 1 মিনিট যদি আমার দেখাই স্যার, ওই যে পানিনি যে ওই অ্যাপসটা আছে স্যার, সেখানে যুক্ত বর্ণ হুম লিখতে পারি না কেন? যুক্ত বর্ণ গুলো কিভাবে লিখবো মানে অ্যাপসে? হসন্ত দেবেন প্রথম, যেই যুক্ত বর্ণের মধ্যে ধরুন ব আর অন্তঃস্থয়ে যুক্ত আছে, তাহলে ব হসন্ত দিয়ে তারপর ইয় দেবেন, নিয়ে নেবে ওটা। স্যার হসন্ত দিলে হচ্ছে না, হসন্ত দিলে ওই যে এটা পানিনি অ্যাপে পাচ্ছি তো না আপনি। হসন্ত হয় হয়, আমি দেখেছি তাই বলছি। আহ, প্রথমে যেটা যুক্ত বর্ণের প্রথম, সেটার পর হসন্ত দিয়ে তারপর ইয় লিখলে হবে। একটু ওয়েট করতে হবে, আপনি প্রথম বর্ণটা যখন দেবেন, দেওয়ার পর একটু ওয়েট করার পর তারপর আবার হসন্তটা দিয়ে অন্তঃস্থটা লিখতে হবে, এরকম করতে হবে। সঙ্গে সঙ্গে নেবে না, একটু ওয়েট করতে হবে। প্রথম বর্ণটা লেখার পর একটু ওয়েট করবেন, দিয়ে দেখবেন অনেকগুলো সূত্র আসবে। ওই সূত্রগুলো আসার পর তারপর এবার হসন্ত দিয়ে তারপর অন্তঃস্থ দেবেন, দেখবেন নেবে। ওকে স্যার, আমি ট্রাই করি, না হলে আপনাকে স্যার আমি আবার মেসেজ করব। ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ আপনাকে। নমস্কার। নমস্কার স্যার। নমস্কার স্যার।